বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে যে চিত্র অর্থাৎ কম্পিউটারের মধ্যে যে লেখা চিত্রটি ধারণ করেছি, এস.এস. রিচার্ডস পরিবার বাংলাদেশ এই ব্যানারে, অর্থাৎ একটি গবেষণা প্রতিষ্ঠানের ব্যানার, যে ব্যানারের নিচে আমি আপনাদের সম্মুখে যে চিত্রটি লেখাগুলি ধারণ করেছি তা হচ্ছে দেশের 18 কোটি মানুষের শান্তি নিরাপত্তার জন্য ন্যায় বিচার এবং ন্যায় বিচারের জন্য প্রয়োজন পারিবারিক সমাজ কাঠামো। আবারও পড়ছি, দেশের 18 কোটি মানুষের শান্তি নিরাপত্তার জন্য প্রয়োজন ন্যায় বিচার এবং ন্যায় বিচারের জন্য প্রয়োজন পারিবারিক সমাজ কাঠামো। এই হেডলাইনে এই বক্তব্যটুকু আমি লিখেছি। আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি পৃষ্ঠাব্যাপী আহ্বানের বিষয়টা, একটি আহ্বান, এটা সেই আহ্বানের বিষয়টা 2টি পৃষ্ঠাব্যাপী লিখিত আছে, যা আমি আপনাদের সম্মুখে দেখাচ্ছি এবং সেটা আমি লিফলেট আকারে দেশবাসীর সামনে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি। সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য লিফলেট আকারে হাতে হাতে পৌঁছানোর চেষ্টাও করব, চলমান থাকবে। আর একই সাথে এখন যেহেতু বর্তমান সময় প্রযুক্তির সময়, তাই এই বিষয়টার উপরে আমি একটি ভিডিও বক্তব্য একটি নয় অনেকগুলি তৈরি করেছি, যেটা নাকি আমি ধারাবাহিকভাবে দিচ্ছি। এবং এখানে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, আমার 7টি ভিডিওর হেডলাইন এখানে দেওয়া আছে। ভিডিও আমার চ্যানেলে অনেকগুলি 70-80টা ভিডিও হয়ে গেছে ইতিমধ্যে আপলোড করা, কিন্তু এই বিষয়ের উপরে আমি যে ভিডিওগুলি এখন জরুরিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাইতে চাচ্ছি, এই পৌঁছানোর এই ভিডিওগুলির মধ্যে যে আমি 7টি ভিডিওর হেডলাইন এখানে, অর্থাৎ হেডলাইনের প্রথম অংশগুলি দিয়ে দিয়েছি। লক্ষ্য এটাই, যাতে মানুষ সহজে এটাতে প্রবেশ করতে পারে, বক্তব্যগুলি শুনতে পারে। কারণ লেখাতে তো অনেক সময়ের দরকার, লেখা পড়তেও অনেক সময় দরকার। আর বর্তমান সময়ে মানুষ ব্যস্ততার কারণে বা অভ্যাসগত কারণে পড়ার চাইতে শুনতে বেশি অভ্যস্ত। আর পড়াশোনার জন্য এখন হাতের মুঠোতে, যেহেতু মুঠো ফোন অর্থাৎ যেই অ্যান্ড্রয়েড মোবাইল আমরা যা ব্যবহার করি প্রত্যেকেই হাতে হাতে, সেখানে সে লেখাচিত্র পাচ্ছেন আর সাথে তার বক্তব্যও পাচ্ছেন, যার জন্য আমি বিষয়টা দেখাইয়া দিচ্ছি এবং সেই সাথে সাথে সেই বক্তব্যটা সেখানে প্রদর্শন করতেছি। এখন আমি এই বক্তব্যের সাথে যে অংশটুকু এখানে আমি বলবো, সেটা এখানে এই যে এই হেডলাইনটুকু, এই অংশটুকু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এটা পড়ে দিচ্ছি যে, বাংলা মায়ের সর্বস্তরের জনতাকে লক্ষ্য করে আমি যে আহ্বান করেছি, তেমনি জনাব ইউনূস সাহেব প্রধান উপদেষ্টার বরাবরে আহ্বান জানাচ্ছি, তিনি যেন একটি সর্বদলীয় শান্তি সম্মেলনের মাধ্যমে সকলকে নিয়ে আমার উদ্যোগ নির্দলীয় নির্বাচিত পারিবারিক রাষ্ট্র কাঠামোকে সমর্থন ও সহযোগিতা করে। এই বিষয়টার উপরে এখন একটি ভিডিও বক্তব্য রেকর্ড হচ্ছে। বন্ধুগণ, আমি যে বিষয়টা আপনাদেরকে শোনালাম, বর্তমান সময়ের জন্য, বর্তমান জাতীয় চাহিদার জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে আমার মনে হচ্ছে। এখন আমরা কি চাচ্ছি, আমি কি চাচ্ছি, বা আমার দেশের 18 কোটি মানুষের চাহিদা কি? প্রত্যেকেরই চাহিদা একটি শান্তি, সুন্দর, সমৃদ্ধ দেশ। এ ব্যাপারে তো কারো দ্বিমত নেই। তবে সমস্যা কোথায়? সমস্যা হইল দলীয় প্ল্যাটফর্মগুলিতে।
এক এক দল তাদের মতো করে তারা দেশকে চালাইতে দেখতে চায়। আর এই দলীয় কারণে 18 কোটি মানুষের মধ্যে বহু বিভক্তি। তা না হলে আমাদের দেশে কিন্তু ধর্মীয় বিভক্তি তেমন একটা নাই। কারণ অন্যান্য ধর্মাবলম্বী যারা আমাদের দেশে আছে, হিন্দু, খ্রিস্টান বা অন্য যেই ধর্মেরই থাক, তারা কিন্তু আমাদের সাথে অর্থাৎ ইসলাম ধর্ম ভিত্তিক, যদিও এটা আমাদের রাষ্ট্র ঘোষিত না, কিন্তু আমরা 90% বেশি মানুষ মুসলমান, এবং বাকি যারা আছে তারাও আমাদেরকে সম্মান সহযোগিতা সব কিছু করে। ধর্ম নিয়ে আমাদের সাথে কখনো কোনোভাবেই তাদের কোনো বিরোধ বা বিতর্কে তারা আসে না। এটাই বাস্তবতা। আর যে ছোটো হাটো কোথাও কোনো কিছু ঘটনা যদিও ঘটে, সেটা তেমন কোনো উল্লেখযোগ্য বিষয় না। এই বাস্তবতা হলো এখানে, এই জন্য এটা বলা যাবে, আমি এটা বলতেছি যে আমাদের দেশটা হলো মসজিদ ভিত্তিক সমাজ দ্বারা গঠিত। আর এই সমাজের মধ্যেই আমরা মুসলমানই 90%, বাকি যারা আছে তারাও এই সমাজের ভিতরে যারা যেখানেই থাকে তারা এই সমাজকে মেনে চলে, শ্রদ্ধা করে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা, এবং মাঠে আমাদের দেশের সর্বত্র এই জিনিস দেখতে পাওয়া যায়। আর যেই সমস্ত নেগেটিভ ঘটনা ঘটে, এটা কিছু স্বার্থান্বেষী মহল তার নিজস্ব কিছু স্বার্থ বা বিশেষ কোনো উদ্দেশ্যে তারা অনেক সময় অনেক অঘটন ঘটায় থাকে। এই সমস্ত অঘটনও নিয়ন্ত্রিত হয়ে যাবে যদি শুধু এই আমরা যারা 90% মুসলমান, আমরা যারা এই মসজিদ কেন্দ্রিক পাড়া সমাজে বাস করি, সে সমাজে যদি আমরা অর্থাৎ আমাদের দায়িত্ব নিয়ে নিই যে আমরা আমাদের সমাজ অর্থাৎ আমাদের এই মসজিদ, এই পাড়া বা এই মহল্লা এলাকাতে আমরা সবাই সংগঠিত থাকব। সবাই আমাদের এই যে আমি যে কথাগুলি আগে বলে আসছি, যে এখানে যেটা দেখায় আসছি, যে আপনি একটি সুসংগঠিত ব্যবস্থাপনার মধ্যে আমরা প্রবেশ করতে চাই। সেই ব্যবস্থাপনাটা হচ্ছে পারিবারিক ব্যবস্থা। আর তার মডেল এখানে আমি মানে এটার গ্রাফিক্যাল চিত্র অঙ্কন করে তার তত্ত্ব ব্যবস্থাপনা চিত্র আমি সব এখানে দেখিয়েছি। কিভাবে চলবে এটার ব্যাপারে আমার অনেক লেকচার ইতিমধ্যে আমি আপলোড করে ফেলছি। এখন যে বিষয়টা আমি আপনাদের সম্মুখে বা আজকের বিষয় যেটা আমি নির্ধারণ করেছি, যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যেহেতু এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, যেভাবেই আছেন, যেই আইনের বলেই থাকুন, যেভাবেই থাকুন, সেটা নিয়ে সে বিতর্কে আমি যাচ্ছি না। আমার বিষয় হচ্ছে যে আমি যে উদ্যোগটা এখন নিয়েছি, আমি যে আহ্বানটা জানাচ্ছি, এখানে ওনার এবং ওনার সরকার যারা আছেন তাদের সর্বাত্মক সহযোগিতা আমি প্রার্থনা করতেছি। কেন করতেছি? যে আমরা শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা চাই, ন্যায় বিচার চাই। আর এই ন্যায় বিচার, শান্তি, এই সমস্ত যদি আমি করতে চাই, তাইলে কিভাবে করব? এখন যদি আমরা বলা হচ্ছে, মাঠে যে আলোচনা হচ্ছে যে একটা নির্বাচন দিলে একটি নির্বাচিত সরকার হলে, অর্থাৎ একটি দলীয় সরকারই হবে, যে সরকার দায়িত্ব নিয়ে তারা সেটাকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু নির্বাচিত সরকার তো 53 বছর যাবৎ হয়েছে। যখন যে সরকার আসে, সে সরকার তার দলীয় চিন্তা চেতনা মোতাবেক সমস্ত কিছু পরিবর্তন করে ফেলে। যেমন ইউনূস সাহেব সরকার দলীয় ছিল না প্রথমত, কিন্তু তিনিও সবকিছু তার মতো করে পরিবর্তন বদলানো শুরু করলেন। অর্থাৎ শুধু বিভক্তি। তিনি যে সমস্ত কথাবার্তাগুলি বললেন শুরুর থেকে, রিসেট বাটনে চাপ দিয়ে দিচ্ছেন, মেটিকুলাস ডিজাইনের কাজ হয়েছে, এগুলি কথাগুলি ওনার বলার ফলে এই কথাগুলির ফল ওনার পক্ষে কিন্তু যায়নি, জাতির পক্ষে তো যায়নি, ওনার নিজের পক্ষেও যায়নি।
যায়নি যে এটা কিন্তু এখন সবাই বলতে চায় এবং উনি নিজে হয়তো বুঝেন, ভালোভাবেই বুঝেন, যার জন্য উনি সেই সমস্ত কথাগুলি এখন আর বলেন না। দৃষ্টিগুণের মধ্যে পরিবর্তন আসতেছে, কারণটা একটাই, বাহ্যিক সার্বিক চিত্র যা রাষ্ট্রের, যে সমাজের যা দাঁড়াচ্ছে, যেদিকে যাচ্ছে, তার ফলশ্রুতিতে ওনার মধ্যে পরিবর্তন আসতে বাধ্য। এটা প্রকৃতির নিয়ম। এখন এই যে অবস্থাটা, এই অবস্থার প্রেক্ষিতে এখন আমরা যদি একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার পাই, সে সরকার কি করবে? আমি বিতর্কিত একটু আলোচনা করে নিচ্ছি প্রথম অংশে, পরে আমি আমার মূল বক্তব্যে যাব। সে সরকার এখন পরিসংখ্যান যা বলে, মাঠ পরিসংখ্যান যা বলে তা হচ্ছে যে এখন একটা যদি ফ্রেশ এবং নির্ভেজাল নির্বাচন হয়, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার সরকারে চলে আসবে। হয়তো এই ব্যাপারে আমার এই কথা শুনে অনেকেই বলবেন যে না, এটা আপনি ভুল বলছেন। হইতে পারে আমার কথা ভুল, আমি এটা নিয়ে বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। আমি পরিসংখ্যানের কথা বলছি, আর এই পরিসংখ্যানটার পিছনে একটা যুক্তি ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? যখন নাকি শেখ হাসিনা সরকারকে এই দেশের ছাত্র জনতাই বৈষম্য বিরোধী আন্দোলন যেভাবেই, যে আন্দোলন ঘটার পরে তাদের তো অপসারণ হয়েছে। অপসারণের পর অপসারণ করতে কিন্তু এই দেশের মানুষই ভূমিকা রাখছে, সে পার্সেন্টেজ যতই হোক। আর সেখানে সমর্থন সাধারণ মানুষের ছিল বলেই সম্ভব হয়েছে। আর এই মাঠটা শেখ হাসিনা নিজেই তৈরি করে দিয়েছিল, কারণ তার যে বিতর্কিত কাজগুলি, এক মানে বিরোধী দলগুলির উপর নিপীড়ন, নির্যাতন, আর বঙ্গবন্ধু শেখ মুজিবের যে ছবির বা ভাস্কর্য, এগুলি যে ব্যাপক প্রচলন সর্বত্র, এগুলি মানুষের, সাধারণ মানুষের দৃষ্টিতে, হৃদয়ে এগুলি পজিটিভ ফল আনে নাই। নির্বাচনের মধ্যে যে অনিয়ম হয়েছে সেটা তো আছেই, তারপরে এই যে অন্যায় অত্যাচার, আর এই যে অতিমাত্রায় অতি কথন, অতিরিক্ত, অর্থাৎ শেখ মুজিবকে সম্মান দিতে হবে ঠিক আছে, কিন্তু তার ভাস্কর্য দিয়ে দেশ ভরে ফেলতে হবে, এবং এই দেশে এই যে ভাস্কর্য দিয়ে ভরতে যায় যে টাকা খরচা হয়েছে, এগুলি কার টাকা? এই সমস্ত করে তিনি নিজেই তার নিজের অধঃপতন রাস্তা তৈরি করছেন। এরপরে মেটিকুলাস ডিজাইন, যত মেটিকুলাস ডিজাইনই হোক, সে ডিজাইন কোনোদিনই কাজ করতো না যদি শেখ হাসিনা সে মাঠ তৈরি করে না দিত। বন্ধুগণ, বিষয়টা কিন্তু খুব কঠিন, জটিল কিছু বিষয় না। এখন প্রশ্নটা এখানে যে যা ঘটছে এটা তো ঘটে গেছে, এরপরে যারা, অর্থাৎ জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার প্রতি কিন্তু এই দেশের মানুষের বিশাল একটা চাহিদা সৃষ্টি হয়েছিল যে তিনি একটা শান্তি এবং একটা নিবিড় একটা দেশের সর্বাধিক সুন্দর সহজ একটা ব্যবস্থা, এবং সকলের কাছে সবাই আমরা একটা শান্তির দেশ পাবো, ভালো কিছু পাবো। কিন্তু শান্তির দেশ উনি কোথায় দিবেন? প্রথমে তিনি রিসেট বাটন টিপ মারলেন। কি করলেন? ইতিহাস মুছে দিতে চান। আর যে জাতির জন্ম সনদ যদি না থাকে, জন্মের ইতিহাস যদি না থাকে, আপনি যদি এটা মুছে দিতে চান, এটা কি, কেমন কথা হলো? উনি এটা বুঝে করুক না বুঝে করুক, বলেছেন, বলে উনি ওনার নিজের, ওই শেখ হাসিনা যেরকম করে বেশি কথা বলে নিজের গর্ত তৈরি করছে, সেম কাজটা উনি করছে ওনার নিজের জন্য। আর এটার ফলটা জাতির উপরে সেভাবেই আসে। জাতি বিভক্ত হওয়ার তারিখ বক্তব্যের পরপরই সমস্ত দেশব্যাপী নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা, প্রতিবাদ, প্রতিলিপি শুরু হয়ে গেছে। এই কাজটা, এই কথাটুকু উনি কি সুচিন্তিতভাবে
বলেছেন? আর এটা কি যৌক্তিক ছিল? এটা কি বাস্তবতার নিরিখে হয়েছে? এগুলি প্রশ্ন উনি নিজে হয়তো এখন বুঝেন, করেন নিজেকে, আর আমরা তো করি। তারপরে উনি মেটিকুলাস ডিজাইনের কথা যায় বলে আসলেন। যদিও মেটিকুলাস ডিজাইন হয়েছে, কিন্তু উনি যদি সে বিজ্ঞতার সাথে পরিচয় দিতেন তাহলে এই কথাগুলি তিনি বলতেন না। এটা তার নিজের জন্যই সেফটির কারণ হইত, অথচ এই কথাটা ওনার নিজের সেফটি না হইয়া তার নিজের আত্মঘাতী হয়েছে। এগুলি কিন্তু এখন আর মানে আমার বলার দরকার পড়ে না, কিন্তু আমি যেহেতু আলোচনাটা এইদিকে যাচ্ছি তাই আমি এটার ভূমিকা স্বরূপ বলে দিচ্ছি। তিনি তার প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী দেশ, আপনি যত বীর পুরুষই হন, আপনার প্রতিবেশী আপনি যদি মানে রোগাক্রান্ত হন, আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার বাড়িতে যদি আগুন লাগে, আপনার প্রতিবেশী ছাড়া তো কেউ দ্রুত সাহায্য করতে পারবে। আপনি প্রতিবেশীকে খোঁচাবেন তো, তার সাথে আপনি ঝগড়া করতে যাবেন। প্রথম বাংলাদেশে ঢোকার আগেই তিনি সেভেন সিস্টার নিয়ে ব্যাড কমেন্টস করে ফেলছেন। এরপরেও উনি অনেক 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 সব কিছু তো আমার এখানে বলা সম্ভব না, দরকারও নাই। তো এই কাজগুলি তিনি তার নিজের জন্য ক্ষতিকর কাজগুলি করছেন। আমি গবেষক হিসাবে আমার চোখে দেখে 8 মাস পরে আমি এই কথাগুলি এখন বলতেছি। আর এর আগে আমি বলেছিলাম যেদিন নাকি 32 নম্বরে মানুষকে যাওয়ার জন্য মানে বাধা সৃষ্টি করা হয় এবং জামা কাপড় খুলে বেইজ্জতি করা হয়, গাড়ি ভাঙ্গা হয়, যারা কি সেখানে যাওয়ার চেষ্টা করছে তাদের উপরে যে নির্যাতন হয় প্রথম অংশে 15ই আগস্ট, আমি সেদিনই লিখেছিলাম আমার ফেসবুক আইডিতে যে এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মঘাতী। এখানে তারা আত্মহতি দিয়েছে, মানে এই কাজটা করার মাধ্যমে তাদের নিজেদেরকে নিজেরা ধ্বংস করছে। এই বিষয়গুলি ওনারা এতটুকু বুঝেন না, না বুঝেই রাষ্ট্র ক্ষমতায় নিয়ে নিলেন। এটা খুব দুর্ভাগ্যজনক। নিয়ে নিছেন তো বলতে হয়ে গেছে আর কি, আল্লাহ তাআলা তাদের হাতে দিছে, কিন্তু প্রত্যেকটা কদম আত্মঘাতী হইল। 32 নম্বর পুরালেন, মানুষের বাড়িঘর জ্বালাইলেন, পুরালেন, মব করে করে সর্বত্র যত যা বিশৃঙ্খলার সৃষ্টি করলেন। এখন এটার ফল কি? এখন 7-8 মাস পরে এখন কি ফল জান? গ্রামে গঞ্জে এখন সাধারণ বিষয় হয়ে গেছে, মব করে যায়, একজনের বাড়ি দখল করে ফেলো, জ্বালায় ফেলো, হত্যা করে ফেলো। আইন আর আইনের আর পুলিশ সে সমস্ত বিষয়ে কিছু করার মতো পুলিশই তো নাই বলতে গেলে, তার মেরুদণ্ড ভেঙে গেছে, যা আছে তা দিয়ে কিচ্ছু হবে না। আর পুলিশে এখন কোথাও গেলে তো উল্টা মাইর খাচ্ছে, খাবে। সেনাবাহিনী পর্যন্ত এখন মাঠে তাদেরকে মানে তারা নিজেরা দাঁড়ায় থাকতে পারতেছে না, এই সমস্ত অপকর্ম রোধ করার জন্য যেভাবে করা দরকার তা করতে পারতেছে না। তারাও দর্শকের অবস্থানে চলে গেছে। এটা সময় এবং প্রেক্ষিত আর এই আমাদের এই কর্মের ফলশ্রুতিতে এই মাঠ এরকম তৈরি হয়েছে। অর্থাৎ যখনই এই সমস্ত করার জন্য দেশে বিদেশে বৈশা বৈশা কিছু নেগেটিভ মানুষ এই প্ররোচনা দিয়েছে, এটাকে যারা নিজেদের পক্ষে নিজ মনে করছে, করে সে অনুসারে কাজ করেছে। আর সরকার বলতে ইউনূস সাহেব তার চেয়ারে বৈশা এগুলির জন্য যে দায়িত্ব ওনার পালন করার কথা সেটা তিনি করেননি, গড়তে দিয়েছেন। ফলটা হলো কি? ওনার নিজের ক্ষতি হলো সবচেয়ে। উনি রাষ্ট্রটাকে যেভাবে স্মুথলি চালানোর জন্য যে পথ দিয়ে হাঁটতে পারতেন, সকলকে নিয়ে হাঁটতে পারতেন, তিনি সেদিকে যেতেই পারলেন না। সে চিন্তাই তার ব্রেনে আসলো না। তিনি প্রতিহিংসা, অর্থাৎ হাসিনা তাকে বিভিন্নভাবে
টার্গেট করেছে, বিভিন্নভাবে আঘাত করেছে। হাসিনার সরকার, হাসিনা ব্যক্তিগতভাবেই তার প্রতি বিদ্বেষ পোষণ করছে। এটা তো আমরা সবাই দেখছি, সবাই জানি, তার কথাবার্তা এগুলো তো লুকানোর কিছু না। এখন একজন আঘাত করেছে, আপনি আঘাতপ্রাপ্ত, কিন্তু আঘাতের পাল্টা আঘাত করাটাই কি সবচেয়ে বড় সফলতা? আমি আমার অন্য ভিডিওতে বলছি যে মোহাম্মদ মুস্তাফার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চরম হয়েছে, কিন্তু বিজয় কি স্টিম রোলার দিয়ে আসছে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য এবং সে বিচক্ষণ নেতৃত্বের ফলে আসছে? মক্কা বিজয় কিভাবে হলো, এবং বিজয়ের পর বিজয়ী বীর হিসাবে তিনি কি বীরত্ব দেখাইছেন? না, সেই অত্যাচারকারীদেরকে তিনি নিরাপত্তা দিয়েছেন আশ্রয়, রক্তপাত ঘটতে দেন। তার ফল হলো কি, সবাই পজিটিভ হয়ে গেল, অর্থাৎ আরব, সে মক্কা মদিনার সমস্ত মানুষ মুহাম্মদ ইসলামের একক নেতৃত্বের অধীন চলে আসলো, ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে নিল। আপনি মোহাম্মদ ইউনূস সাহেব শান্তিতে নোবেল বিজয়ী, নোবেল পাইছেন, আপনি তো পারতেন এরকম শান্তির একটা পরিবেশ তৈরি করতে, এটা খুব সহজেই পারতেন, আপনি একাই পারতেন, আপনার মুখের কথা দিয়েই তা হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, আপনি ওই রাস্তাটাই চিনলেন না। কেন চিনেন নাই? তকদির, আপনার তকদিরের মধ্যে হয়তো আল্লাহ তাআলা এটা লেখে নাই, তাই আপনি চিনেন নাই, আপনাকে আল্লাহ চিনায়ন নাই, এই রাস্তা দিয়ে নিতে চান নাই, তাই আপনি যাইতে পারেন নাই। যদি আপনি আজকে এই প্রতিহিংসার পথ অবলম্বন না করে, শেখ হাসিনার পিছনে না দৌড়ে, শুধু শান্তির আহ্বান জানিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতেন, তাহলে আপনি অমর হয়ে থাকতে পারতেন এই বাংলার ইতিহাসে। স্বাধীনতা যুদ্ধে হয়তো আপনার ভূমিকা কি আমি জানি না, যদি আপনি যাই থাকেন না কেন, কিন্তু আজকে যে সুযোগ আপনার সম্মুখে আসছিল 5ই আগস্টের পরে, 7ই আগস্ট আপনি সরকার হয়ে প্রধান হবেন, আপনার হাতে যে সুবর্ণ সুযোগ আসছিল, এই দেশের মানুষ আপনার কাছে যা আশা করছিল তার কিছুই আপনি পূরণ করলেন না, এই রাস্তা দিয়েই আপনি হাঁটলেন না, আপনি সব ধ্বংস করে ফেলেন, আপনার ভবিষ্যৎটাকে আপনি ধ্বংস করেছেন। হাসিনার বরংস লাভবান হয়েছে। কেমন করে লাভবান হয়েছে? কারণ হাসিনা যে অপকর্মগুলি করছে, যে অপরাধগুলি করছে, সেইগুলি মানুষ এখন ভুলে যাচ্ছে, ভুলে গিয়েছে, সেগুলি আর এখন উপরে নাই, এগুলি এখন চাপা পড়ে গেছে। কোথায় চাপা পড়ছে? আপনি চাপা দিচ্ছেন, আপনি 32 নম্বর ভাঙছেন, আপনার সরকারে থাকা অবস্থায় যেভাবেই ভাঙছে, দায়ী আপনার উপরে আসছে। বিভিন্ন জায়গায় মানুষ আক্রান্ত হচ্ছে, মব হচ্ছে, যারাই করুক, সরকারে আপনি আছেন, সবকিছু আপনার উপরে আসতেছে। আর আপনি একটি সুন্দর শক্তিশালী আহ্বান করলেই সব বন্ধ হয়ে যেত, আপনি আহ্বান করেন নাই, আপনি নীরব চুপ থেকে সব দেখছেন, বা মাঠে যারা তারা বলতেছে আপনিই করাচ্ছেন, মাঠের বক্তব্য এরকম। আমি না ধরলাম যে আপনি করান নাই, এটা অটোমেটিকই ঘটতেছে, রাজনীতিক প্রতিহিংসাই ঘটতেছে, আপনি রাজনীতিবিদ না, অন্য রাজনীতিবিদরা করতেছে এগুলো, কিন্তু দায়িত্ব তো সব আপনার উপরে চলে আসছে, এর ফলটা তো সব আপনি ভোগ করতে হবে, কারণ এই সমস্ত কলঙ্কের প্রথম তিলকটা আপনার কপালের মধ্যে লিখিত হচ্ছে। জাতি হিসাবে আমরা যে পিছিয়ে যাচ্ছি, এবং যে হাজার লক্ষ কোটি কোটি মানুষ যে বেকার হয়ে যাচ্ছে, যে দুর্ভিক্ষের দিকে দেশ যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের পরিবেশ এবং আইন শৃঙ্খলার পরিবেশ, বিদেশিদের সাথে সম্পর্কের পরিবেশ, রাষ্ট্রের মর্যাদা, আত্মমর্যাদায় যে আপনি দেখলাম যে বিনিয়োগের জন্য আপনি যেই
বক্তব্য এবং যে চিত্র আপনি প্রদর্শন করলেন, এটা তো একটা আত্মমর্যাদা, জাতীয় আত্মমর্যাদার প্রতি এটার সম্মানজনক না? এত 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 নরম এবং এত আত্মসমর্পণ করার তো কোনো কারণ থাকতে পারে না। এবং আত্মসমর্পণ মানি, যে কোনো বিষয়ে আত্মসমর্পণ মানি মর্যাদা সৃষ্টি করে। আত্মসমর্পণ মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করে ব্যক্তি এবং জাতি সকলে। বন্ধুগণ, আমি আমাদের জনাব প্রধান উপদেষ্টাকে সম্বোধন করেই কথাগুলি বললাম, কিন্তু আপনারা সবাই তা শুনবেন এবং আমার বিশ্লেষণগুলি আপনারা আপনাদের মতো করে তার প্রয়োজনীয় ভূমিকা, মানে আপনি আপনার মতো আপনার বক্তব্য দিবেন, এটাই আমি আশা করি। এখন আসেন, আমি যে আহ্বানটা এখানে জনাব ইউনূস সাহেবের প্রতি আমার পক্ষ থেকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আহ্বানটা আমি আপনাদেরকে একটু আগে যা শোনালাম, সে আহ্বানটা কি আবারও পড়ে শোনাই। সে আহ্বানটা হচ্ছে বাংলা মায়ের সর্বস্তরের জনতাকে লক্ষ্য করে আমি যে আহ্বান করেছি, তা উপর থেকে আপনারা পড়লেই শুনতে পারবেন। এখানে আমি শুধু সরকার প্রধান হিসাবে জনাব ইউনূস সাহেবের প্রতি যে আহ্বানটা, সেটা আমি শোনাচ্ছি। তেমনি জনাব ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা বরাবর আহ্বান জানাচ্ছি, তিনি যেন একটি সর্বদলীয় শান্তি সম্মেলনের মাধ্যমে সকলকে নিয়ে আমার উদ্যোগ নির্দলীয় নির্বাচিত পারিবারিক রাষ্ট্র কাঠামোর সমর্থন ও সহযোগিতা করেন। এখন এটাতে এর ফলশ্রুতিতে আপনি এটা কিভাবে সহযোগিতা করবে, কি করবে না করবে, করলে কি হবে, এই বিষয়টার দিকে আমি যাই। আমরা তার ফলশ্রুতিতে আমরা আমাদের মানে বিষয়টাকে ক্লিয়ার করতে পারবো। আমি যে বক্তব্য ভূমিকাটায় যে কথাগুলি বললাম, সেটার বলার উদ্দেশ্যই এখানে যে আপনি কিভাবে সহযোগিতা করবেন। কারণ এখন সবাই চাচ্ছে দলীয়ভাবে একটি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে সকলের অংশগ্রহণে নির্বাচন দিয়ে দেশে একটু মানে এখন যে বিশৃঙ্খল অবস্থা চলতেছে সেখান থেকে বের হতে চাচ্ছে। এবং দেশ আমাদের জাতির সকল মানুষেরও চাহিদা, দেশে বিদেশে সর্বত্র বিদেশি শক্তি, বিদেশি রাষ্ট্র যেই আসবে, যে দিক থেকেই আসবে, সকলের বক্তব্য এটাই যে আপনি তাড়াতাড়ি নির্বাচন দেন। একটা নির্বাচিত সরকার ছাড়া তো কোনো সংসদ ছাড়া তো কোনো আইনও করতে পারবেন না। উনি যে সমস্ত প্রস্তাবনা তৈরি করতেছেন, সংশোধনী মানে সংস্কার প্রস্তাব, এগুলি তো উনি কোনো কিছুই করতে পারবেন না। কারণ করতে হলে তো আইনি ভিত্তি লাগবে, আইন তৈরি করতে হলে জাতীয় সংসদ লাগবে। জাতীয় সংসদ উনি কীভাবে পাবেন? আর এরপরে উনি যত আইনি করে যাবেন, এগুলো কোনো কিছু তো ওনার পরে যখন নির্বাচন হবে, নির্বাচনিত সংসদ যে আসবে, তারা যদি এটা অনুমোদন না করে, তাহলে সবই তো বাতিল, সবই তো অর্থহীন হয়ে যাবে। এই জন্য আমি উনার এই সমস্ত উদ্যোগের পক্ষেই কিন্তু কাজ করতেছি। আহ্বানটা আমার, যেটা উনার কাজটাকে সহজ করে দিবে। এক, দ্বিতীয় কথা হলো যে এখন যে দলীয় নির্বাচনের মাধ্যমে যদি এখন আজকা আমরা যেটা নাকি মাঠ জাটে দেখতেছি, যার যদি ফ্রেশ নির্ভেজাল নির্বাচন হয়, তাহলে এখন সমর্থন আওয়ামী লীগের দিকে চলে গেছে। যেটা ছিল 5%, এটা এখন 70% চলে গেছে। 5 তারিখে যেটা ছিল 5%, সেটা এখন 70% চলে গেছে, 80% চলে গেছে। আর এই 70-80% নিয়ে গেছে হাসিনা, কিছুই করে নাই নেওয়ার জন্য, তারা মাঠেও নাই। কিন্তু আমরা, অর্থাৎ এই যে ইউনূস সাহেব এবং তার চারপাশে যারা ঘুরতেছে, তারা মিলা যে সমস্ত কাজ করছে, এই কাজের ফলে শেখ হাসিনার ব্লাড মানে যে বুট বাক্স, সেটা ভরে ফেলছে, 70% নিয়ে গেছে। এটা আর ব্যাখ্যা করার দরকার নাই। এটা মানে পরিসংখ্যানগুলি ব্যাখ্যা করতে গেলে এই ভিডিও সময় আমি কুলাইতে পারবো না। এখন এই অবস্থাটা পরিষ্কার। আর যদি অন্য সরকার মনে করেন যেভাবে কোনোভাবে একটি নির্বাচিত সরকার করলো,
অন্য একটি দল দিয়া, অথবা ওনারা নিজেরা যারা নাকি আছেন তারা কোনো কৌশলে নিজেরা নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতা কুক্ষিগত করল। কিন্তু তাতে ফলটা কি হবে? ওই হাসিনার যা ফল হয়েছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখা, তার চেয়ে ভালো, খারাপ ছাড়া ভালো কিছু করতে পারবে না, অর্থাৎ সমস্যার কোনো সমাধান হবে না। আর অন্য কোনো দলও যদি আসে, সেটা আমি কারো চিহ্নিত করতে চাই না, যে কোনো দল আসুক, কিন্তু আসলেও সমস্যার কোনো সমাধান হবে না। কারণ আওয়ামী লীগ এই দেশের যে বৃক্ষ, এই বৃক্ষকে কেউ উল্টায়া ধ্বংস করে ফেলতে পারবে। কাজে আওয়ামী লীগ যখন যতটুকু আছে তার পরবর্তীতে যেভাবে মাঠে এসে উপস্থিত হবে, হতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কাজে কেউ যে এখানে খুব তার ইচ্ছা মতো রাষ্ট্র চালাইতে পারবে, এটার বিশ্বাস করার মতো কোনো কারণ আমি দেখি। এক, দ্বিতীয় কথা হলো যারাই আসবে তারা কি করবে। ইউনূস সাহেবের এই সমস্ত প্রস্তাবনা, এগুলি কি আরাম সব যা তৈরি করবে এগুলি তারা সব রিকগনাইজ করবে? যদি না করে তাহলে তো একই অবস্থা হবে। আর এরপরে এই যে বিভক্তি বিভাজন, এটা কি কমবে? আওয়ামী লীগ তো একটা পক্ষ আছে, আর কি পক্ষ নাই? এই যে এখন কত পক্ষ বিপক্ষ নিয়ে সর্বত্র আলোচনা পর্যালোচনা হচ্ছে না, এই সমস্ত কিছু তো প্র্যাকটিক্যাল বাস্তব, যা বাস্তবে চলমান হয়। এখান থেকে আমি একটা সহজ সরল এবং শান্তিপূর্ণ সমাধানের পথ দেখাইছি। আর এটা আমার আজকের এই ঘটনার প্রেক্ষিতে না, এই বিষয় নিয়ে আমি 40 বছর সবর সাধনায় গবেষণা করে এই যে আমার এই সমস্ত বই পুস্তক আমি লিখে রাখছি। এই যে একটা পরিবর্তন, যে বইটা এই সমাজ ব্যবস্থার উপর লেখা, এই বইয়ের ছবিটাও আমি এখানে দিয়ে রাখছি। এই যে বিষয়, এই বিষয়কে কেন্দ্র করে আমি এখন যে আহ্বানটা ডক্টর ইউনূস সাহেবের প্রতি জানাচ্ছি, সেটা হলো যে আমরা এই যে পারিবারিক ব্যবস্থা, মসজিদ কেন্দ্রিক নির্দলীয় কিন্তু নির্বাচনের মাধ্যমে, নির্বাচন কৌশল কি সেটা আমি কিন্তু বারবার বলে আসছি। অর্থাৎ মসজিদে সবাই একত্রিত হবে, ভোটারগণ প্রকাশ্যে তারা তাদের মধ্যে থেকে 7 জনের 8 জনের একটা পরিচালনা পরিষদ তৈরি করে ফেলবে। যা আমি বারবার বলে আসছি, এখানে বিস্তারিত আর বলার প্রয়োজন নেই, এগুলি অন্যান্য বক্তব্যগুলি আপনারা শুনবেন। আর এইটা কিভাবে কাজ করবে সেটা আমি বলে আসছি। এই যে এখানে তার সহযোগী সংগঠনগুলি অর্থাৎ পাড়া মহল্লার প্রত্যেকটা মানুষকে সাংগঠনিকভাবে একটি ছাতার নিচে এবং সবার মসজিদে বসে আল্লাহর সামনে মুহাম্মদ ইসলামের নেতৃত্বে শপথ করবে যে আমরা আমাদের পাড়া মহল্লায় সমস্ত অন্যায়কে প্রতিরোধ করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, যার যা অভিযোগ আছে সেটা আমরা শুনবো, অর্থাৎ এই ব্যবস্থাপনার মাধ্যমে সেই অভিযোগগুলি অন্যায়কে প্রতিরোধ করে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের শান্তি নিরাপত্তার ব্যবস্থা করবে। এই শপথ নিবে। এই শপথ নেওয়ার জন্য প্রথম প্রয়োজন এখানে একটি পারিবারিক রাষ্ট্র কাঠামোর রোডম্যাপ, যা আমি তৈরি করছি। অর্থাৎ মসজিদকে কেন্দ্র করে সকল এই পাড়ার সকল ভোটারগণ একত্রিত হয়ে তাদের মধ্যে থেকে 8 জনের একটা পরিচালনা পরিষদ করবে। পরিষদের মধ্যে যারা থাকবেন তাদের মধ্যে থেকে আবার নির্বাচন হওয়ার পর নির্বাচনের মাধ্যমে তাদের মধ্যে থেকে 2 জন প্রতিনিধি, অর্থাৎ ভোটার প্রতিনিধি এখানে চলে আসবে। স্থানীয় পরিবার অর্থাৎ থানা, বর্তমানে যে সমস্ত থানাগুলি আছে সেগুলিতে স্থানীয় পরিবার পরিষদ সৃষ্টি হবে। ওই যে মসজিদগুলির থেকে, মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লার থেকে স্থানীয় পরিবার পরিষদ, এইগুলি এসে সেখানে স্থানীয় পরিষদ, স্থানীয় পাড়া পরিষদ হবে, পারিবারিক পরিষদ। এরপরে এখান থেকে একজন করে এমপি সৃষ্টি হয়ে নির্বাচনের মাধ্যমে সেই এমপি এখানে আসা জাতীয় পরিষদ হবে, জাতীয় পারিবারিক সংসদ। এই জাতীয় পারিবারিক সংসদের মাধ্যমে সমস্ত কিছু আইন কানুন প্রণয়ন যত যা আছে করে, অর্থাৎ ইউনূস সাহেব আজকে যা করতে চাচ্ছেন, যে সংস্কার করতে চাচ্ছেন, যত যা করতে চাচ্ছেন, যে প্রস্তাবনা যারা যেভাবেই তৈরি করুক, এগুলি যতটুকুই গ্রহণ করুক বা যেভাবেই করুক, এই সংসদ
এর মাধ্যমে নির্দলীয় নির্বাচিত এবং জাতীয়ভাবে এখানে কোনো দল থাকবে না, এই বিষয়টাকে আমি আহ্বান করছি। এই বিষয়টা আমি বোঝাচ্ছি। এই বিষয়ে আমি অনেকগুলি বক্তব্য তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। এখন এখানে এই সরকার অর্থাৎ ইউনূস সাহেব সরকার যিনি আছেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, তাকে আমি যে এখানে আহ্বানটা যেটা জানাচ্ছি, যে আহ্বান যেটা আমি একটু আগে পড়ে শুনে আসলাম, যে উনি যাতে এই কাজটাকে এই যে এই সিস্টেমটাকে আমি এখানে যে সিস্টেমটাকে এই যে জাতীয় সংসদ, স্থানীয় পরিবার, তারপরে পাড়া মহল্লা পরিবার এবং নির্বাচনী যে কর্মকাঠামো যেটা আমি পুরা বিষয়টা থেকে তুলে ধরেছি, আমার বিভিন্ন লেকচারে তুলে ধরেছি আর ধরতে থাকবো। এবং এটা নিয়ে আমি এই যে লিফলেট যেটা তৈরি করেছি সেটা নিয়ে, এবং আমি আমার সাধ্য অনুসারে আমার নিজের তৈরি করা একটি মোটরসাইকেল জাতীয় বাহনকে নিয়ে আমি রাস্তায়ও বাইরে মানুষকে দেখাইতে চাচ্ছি। এই যে এই আহ্বান, এই আহ্বান আর এইটাকে কার্যকরী করার জন্য উনি অর্থাৎ মিস্টার ইউনূস সাহেব, তার কাছে যে আবেদনটা বা যে আহ্বানটা, তিনি যেন সর্বদলীয় অর্থাৎ এখন তো উনি একটা ঐক্যমত করতে চান, কিন্তু এটা তো ঐক্যমত হচ্ছে না, হবেও না। এই দলীয় একবারে যারা নাকি তার শত্রু, চরম শত্রু, যাদেরকে বানায় ফেলছেন বা যাদেরকে উনি মনে করেন আওয়ামী লীগ বা হাসিনা কথা বাদ দেন, হাসিনা আন্তঃরাষ্ট্র ক্ষমতাও নাই, তার তিনি দেশেও নাই, কিন্তু যারা দেশে আছে আওয়ামী লীগ, বিএনপি, অন্য কোনো দল সকল দলের সকল পর্যায়ের মানুষকে সম্বোধন করে উনি একটা আহ্বান করুক যে যা হয়েছে অনেক হয়েছে, আমরা যেমন সেনাবাহিনী প্রধান বলছিল যে এনাফ ইজ এনাফ, আমরা নিজেদের মধ্যে কারদা চোরাচুরি করে অনেক করে ফেলছি, এখন এখানে থামতে হবে, স্টপ ইট। এটা কিন্তু উনি যা বলছে এটা কিন্তু এই দেশের মানুষের হৃদয়ের একটা কথা, শান্তিকামী মানুষের, যারা নাকি বিশেষ বিশেষ শ্রেণী হয়ে এখন বিশেষ স্বপ্ন দেখতেছেন তাদের কথাটা বাদ দেন, কিন্তু শান্তিকামী মানুষের হৃদয়ের কথা এটা। সেনা প্রধানের যে বক্তব্য, যে কাদা চোরাচুরি বাদ দেন এবং এনাফ অনেক হয়ে গেছে, এখন একটি সুশৃঙ্খল শান্তির ব্যবস্থা করেন, সেটার দিকে আসে। সুশৃঙ্খল শান্তির ব্যবস্থার জন্য সবাই হলো ইনক্লুসিভ নির্বাচন। আমি বলতেছি ইনক্লুসিভ নির্বাচন দিয়েও এখন এই দলীয় নির্বাচন দিয়ে এই সমস্যার কোনো সমাধান হবে না। হয়তো একটু পরিবর্তন দেখা যাবে, কিন্তু সমস্যার সমাধান হবে না। যা 53 বছর যাবৎ যা হয় না, এখন 54 বছর যা হয় নাই, এখনো তা হবে না। সমস্যার সমাধান দরকার, আর ন্যায় বিচারও দরকার। যার যেখানে যে অপরাধ আছে, আমি তো শুধু আজকের না, এই 15 বছর না, 54 বছরের সমস্ত কিছুর একটু ন্যায় বিচার করতে চাই। যারা যখন যেভাবে দেশের মানুষের, যা সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করছে, লুটপাট করছে, তাদের সকলের কে আপনার শাস্তির আওতায় নিয়ে আসতে। কিন্তু প্রশ্ন হলো যে আমার চাওয়াতে কিছু হবে না, এই দেশের জনগণ কি চায়। এই জন্য 18 কোটি মানুষের সমর্থন নিয়ে একটা সরকার দরকার। আর আমি সেই জন্য প্রস্তাব করেছি, আমি সেই আহ্বান জানিয়েছি যে 3 বছরের জন্য একটি নির্দলীয় কিন্তু নির্বাচিত না হলে কোনো সংসদ ছাড়া তো আমি কোনো সমস্যার সমাধান করতে পারবো না, আইন প্রণয়ন করতে পারবো না, সংবিধানের পরিবর্তন করতে পারবো না। আর এগুলি পরিবর্তন ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না। এই জন্য নির্বাচিত, আবার যদি দলীয় হয় তাহলে তো সেই দলের যা গত 53-54 বছর যাওয়ার যা করছে ওইভাবেই করবে। নির্দলীয় হলে পরে জনগণের চাহিদা শান্তির লক্ষ্যে সকলকে একটি জায়গাতে, সকলের জন্য এক ধরনের ইনসাফ, ন্যায় বিচারের সকলকে দাঁড় করায়া
এবং সকলের সম্মতিতে যাকে যেখানে যতটুকু ক্ষমা করা যায় ক্ষমা করে দিয়ে। আর আমি এই জন্যই আহ্বানটা জানাচ্ছি যে প্রথমত ইউনূস সাহেব ইচ্ছা করলে একটা শান্তি সম্মেলন আহ্বান করে কথা কইতে পারেন, বলতে পারেন, বলা উচিত যে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, যাকে যেখানে যার অপরাধ আছে সেটা সংশোধন করি, যার ন্যায় বিচারের ভিত্তিতে করি, ন্যায় বিচার করি, কিন্তু প্রতিহিংসা না। আর যতটুকু পারি ক্ষমা করে দিয়ে ক্ষমার চ্যাপ্টার ওপেন করি, একটা শান্তির পরিবেশ তৈরি করি। এটা উনি আহ্বান করতে পারেন। সেই আহ্বানটা উনি দলীয় ফরমে দলীয় লোকদেরকে ডাইকা নিয়ে একটা শান্তি সম্মেলনের আহ্বান করতে পারেন। সেখানে ইনক্লুডিং আওয়ামী লীগ থাকতে হবে। সেখানে উনি উনার স্বচ্ছতার ভিত্তিতে এই কথাটা বলতে পারেন যে ভাই আমরা তো অনেক করছি, আর পারছি না, আর আমরা তো ডুবে যাচ্ছি, আমাদের তো বিপদের পর বিপদ আসতেছে আর আসতেই থাকবে, চলেন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, এগুলি থেকে আমরা বের হই। বের হওয়ার জন্য এই আমি এসএস আলামিন, এসএস রিচার্ডস পরিবারের এই ব্যানারের থেকে যে আহ্বানটা নিয়ে আসছি, যে ফর্মুলা নিয়ে আসছি, সে ফর্মুলাটা হলো শান্তির ফর্মুলা, নির্দলীয় কিন্তু নির্বাচিত 18 কোটি মানুষের প্রতিনিধি হবে। আর সেই 18 কোটি মানুষের প্রতিনিধি সেখানে বসবে, সংসদে বসবে, এবং 18 কোটি মানুষ যাতে আমাদের এই কাজের সাথে ঐক্যবদ্ধ হইতে পারে, তাদের মতামত দিতে পারে, সমর্থন দিতে পারে, সহযোগিতা করতে পারে, এই বিষয়টাকেও এনশিওর করতে হবে। এই বিষয়টা এনশিওর করার জন্য আমি যে ব্যবস্থাপনাটাকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, বারবার করেছি, বারবার করতে থাকবো, সেটা হলো এই পারিবারিক ব্যবস্থাপনার যে কাঠামো। এই ব্যবস্থাপনা কাঠামো আমি আপনাদেরকে দেখালাম এবং করছি, করতে বলতেছি। এর ভিতরে আপনি, আমি, আমরা প্রবেশ করার পর শান্তির রাস্তা আমরা খুঁজে পাব। অর্থাৎ পাড়া মহল্লার থেকে নির্বাচনের মাধ্যমে যে কথাগুলি আমি বলে আসছি, টানা বা স্থানীয় পরিবারের এখানে এমপি নির্বাচনের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে জাতীয় পারিবারিক মানে পরিচালনা পরিষদ অর্থাৎ প্রেসিডেন্সিয়াল বডি, এরপর সেখান থেকে মন্ত্রী পরিষদ, সমস্ত কিছু নির্বাচনের মাধ্যমে, এবং সমস্ত আইন কানুন প্রণীত হবে। পাড়া মহল্লার থেকে যে সমস্ত লোক, সাধারণ মানুষ, তারা তাদের মতামত দিয়ে, আইনি পরামর্শ দিয়ে এবং চাহিদা জানাবে, প্রস্তাবনা দেবে। সেই প্রস্তাবনা আলোকে, সেই সিদ্ধান্তের আলোকে আলোচিত হবে এবং আলোচনার মাধ্যমে সেই যে আমরা আমাদের এই নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা যাবে এবং সেখানে আইন প্রণীত হবে, সাধারণ 18 কোটি মানুষের চাহিদা পূরণ করবে। এটা 3 বছরের ভিতরে এই ন্যায় বিচারগুলি এবং কন্ট্রাডিক্টরি যত বহুমত ভিন্নমত আছে সবগুলিরও একটা সমাধান করবে ঐক্যমতে, অর্থাৎ জাতীয় চেতনার ভিত্তিতে এবং আইনের ভিত্তিতে সে সমাধানকে মেনে নেওয়ার পরবর্তী যাতে এই সমস্যা আর নতুন করে তৈরি না হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আসছি যে যেমন 7ই মার্চ যে বক্তব্য, সেটাকে আমরা মুছে ফেলতে চাই কেউ। ঠিক আছে, যদি মুছে ফেলতে চাই মুছে ফেলবেন, কিন্তু 18 কোটি মানুষের সমর্থন নেন, নির্বাচন করে আসেন, সেটার পক্ষে বিপক্ষে মতামত নিয়ে আসেন। অর্থাৎ আমি চাচ্ছি মানুষের, সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে সকল বিষয়ের চূড়ান্ত সমাধান। আর এর জন্য দরকার পারিবারিক ব্যবস্থা, কারণ এই দলীয় সরকার দেওয়া হবে না, কোনো দলীয় সরকার দিয়ে হবে না। এবং যদি এমনি ফ্রেশ নির্বাচন হয় আর আওয়ামী লীগ চলে আসে ক্ষমতায়, তাইলে আরেকটা ম্যাসাকার হবে। আমি এটাও চাই না। আমি চাই সকলের জন্য, সর্বস্তরের মানুষের জন্য শান্তি, নিরাপত্তা। আর এই লক্ষ্যেই আমার এই প্রস্তাবনা, এই ব্যবস্থাপনার উপস্থাপন করেছে। ঠিক আছে বন্ধুগণ, আমার বিদ্যুৎ চলে গেছে, আমি কম্পিউটার বন্ধ করতে বাধ্য। বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই কাজকে সফল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার ফজল এবং রহম দ্বারা জনাব ইউনূস সাহেবের মধ্যে এই সমস্ত বিষয়ের একটা পরিবর্তন সাধিত করে দিন, আমরা যাতে সহজভাবে কাজটা করতে পারি।
আর যদি তিনি এদিকে নাও আসেন, তাও আমরা আমাদের 18 কোটি মানুষকে নিয়ে আমরা এদিকে যাব, ইনশাল্লাহ আমরা যেতে পারব। কারণ আমরা পাড়া মহল্লা পরিবারে যদি আমরা নিজেরা সংগঠিত হয়ে যাই, তাহলে উনি বা কোনো ব্যক্তির একক ইচ্ছা অনিচ্ছার উপরে আর সেটা বিষয়টা থাকবে না। সেটা দেশের সর্বসাধারণের যা চাবেন, যেভাবে চাবেন সেটা হবে, হয়ে যাবে। ঠিক আছে বন্ধুগণ, তা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যেদিকে নিয়ে যাবেন সেদিকেই আমাদের তকদির, সেদিকে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের দেশ শান্তি এবং সমৃদ্ধির দিকে ফিরে আসবে, আর আমাদের পরবর্তী ভবিষ্যৎ বংশধর যারা আসবে তারা একটা শান্তি দেশ পাবে, এবং আমরা পৃথিবীর অন্যান্য জাতির জন্য মডেল হব, শান্তির মডেল হব। এই বিষয়ে আল্লাহ তাআলার একটা প্রোগ্রাম আমি আপনাদের সম্মুখে আগে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পথে নিয়ে যাবেন, এটা আল্লাহ তাআলার প্রোগ্রাম। আমি এই বিশ্বাসের উপরে এবং এই ধ্যান ধারণাকে ধারণ করি আমি কিন্তু আমার বই পুস্তকগুলিতেও লিখেছি, এবং আমার ভিডিও চিত্রগুলি, ভিডিও তত্ত্বগুলি, ভিডিওর ক্যাপশনগুলি ওইভাবে তৈরি করা আছে। আল্লাহ হাফেজ।